সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে জানিয়ে থাকি এবং বাছাই করা দু একটি খবর নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, যিনি মানবাধিকার সংগঠন অধিকারের সিলেটের কোঅর্ডিনেটর এবং বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অনুবাদক সাংবাদিক মুহিবুর রহমান। মুহিব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ ফসল ভাই, ধন্যবাদ সবুজ সিলেট পরিক্রমা ও আমার দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুহিবুর রহমান আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা শুরুতেই আপনাদেরকে প্রতিদিনের মতো গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো জানিয়ে দেবো, এরপরে আমাদের অতিথির সঙ্গে কথা বলব। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো, যেটি হচ্ছে সিলেটে সাদা পাথরে লুটপাটের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে এবং একই ব্যাপারে সাদা পাথরে দুদক ও জেলা প্রশাসনের অভিযান হয়েছে। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে একটি খুনের ঘটনা ঘটেছে। একজন শিক্ষক নিহত হয়েছেন, তার ভাতিজার দ্বারা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই খবরগুলোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এসআই আকবরের জামিনে মুক্তি নিয়ে বিভিন্ন রিপোর্ট করেছে পত্রপত্রিকা এবং সাধারণ মানুষের ক্ষোভের কথা লন্ডনে রায়হানের বোন ক্ষোভ প্রকাশ করেছেন, এই খবরটি আছে। এরপরে সিলেট সহ সারা দেশে পুলিশের অভিযান হয়েছে, সেই অভিযানে 1734 জন গ্রেপ্তার হয়েছেন। এই খবরগুলো ছাড়াও সিলেটে ডিবি পুলিশের অভিযানে হোটেল থেকে 2 দিনে আটক করা হয়েছে 19 জনকে। এরকম নানা খবর আছে। এই খবরগুলোর পাশাপাশি যেগুলো আরও আপডেট আমরা জানিয়ে দেবো একটু পরে। এরপর জানিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবার আসবো, তখন আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শিরোনাম শুনছিলেন, এবারে আমরা বাছাই করা 2 একটি খবর নিয়ে আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। মুহিবুর রহমান, আমরা যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে প্রথমেই কথা বলতে চাই যে সাদা পাথর, গত 1 সপ্তাহ ধরে ব্যাপক আলোচনায় সাদা পাথর কেন, কি কারণে, আর সর্বশেষ পরিস্থিতি কি, সে বিষয়ে তো আপনি একজন মানবাধিকার সংস্থার কর্মী হিসাবে আপনারও তো অনেক নজরে আছে বিষয়টি। সে বিষয়ে যদি কিছু বলেন আপনি এবং আমাদের দর্শকদের জন্য এই তথ্যগুলো তুলে ধরেন। ধন্যবাদ ফসল ভাই, ধন্যবাদ দর্শকদেরও। সাদা পাথর আমাদের সিলেটের একটা সম্পদ। এরিয়া নিয়ে আমরা গর্ববোধ করি। বাংলাদেশের অর্থনৈতিকভাবে অনেক অবদান রাখছে সাদা পাথর। শুধু সাদা পাথর না, আমাদের সিলেটের জাফলংও পাথর সম্পদের ভরপুর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ পাথর ব্যবহার করে অনেক অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে সরকার। কিন্তু আমাদের এই পাথর আহরণকারী যারা শ্রমিক আছে তারা সবসময় অবহেলিত। এই পাথর সম্পদ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম ঘটে থাকে, যা 1 আগস্টের পর দেখা যায় পাথর লুটের মহা উৎসব শুরু হয়েছে। আপনি জানেন, পরিবেশ উপদেষ্টা সিলেটে এসে জাফলংয়ে বলেছিলেন যে পাথর এভাবে তোলা যাবে না, পাথর থেকে আমাদের অর্থনৈতিক আয় করতে আমরা আধুনিক পদ্ধতি অবলম্বন করব, যাতে সিলেট সহ বাংলাদেশের অর্থনীতিতে সচল করতে এই পাথরের অবদান যাতে কাজে লাগানো যায়। কিন্তু দেখা যায় এই পাথরকে নিয়ে একটি মহল নানা অপতৎপরতা শুরু করেছে, যার প্রমাণ গত কয়েকদিন ধরে সিলেটে আলোচিত। এটা সিলেটে না, বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে। গতকালকে বিবিসি সংবাদেও এই সাদা পাথর নিয়ে সংবাদ শিরোনাম হয়েছে। আমি বলতে চাই, এই সম্পদকে আমরা যদি আধুনিক পদ্ধতিতে ব্যবহার করে কাজে লাগাতে পারি, বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ধরনের উন্নতি লাভ করতে পারে। তাই সাদা পাথরে লুটপাটের সাথে যারা জড়িত তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে পাকড়াও করে এদেরকে গ্রেফতার করে এদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া জরুরি। আমি শুনেছি গতকালকে আমাদের জেলা প্রশাসন একটা তদন্ত কমিটি করেছে, আপনি বলেছেন, আমিও দেখেছি। এই অতিরিক্ত জেলা প্রশাসককে তদন্ত কমিটির প্রদান করে 3 সদস্য একটা তদন্ত কমিটি করা হয়েছে। আমি চাই এই তদন্ত কমিটি
পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া এবং এই পাথরকে, সাদা পাথরকে একটা পর্যটন এলাকা যা বিশ্বে অনেক আলোচিত, এটাকে রক্ষা করতে তারা যেন বিহিত ব্যবস্থা নেন। ধন্যবাদ মুহিবুর রহমান। আরেকটি বিষয়, আমরা যে বিষয়টি জানছি, এসআই আকবর যিনি রায়হান হত্যা মামলার আসামি, তার জামিন হয়েছিল এবং সেই জামিনে মুক্ত হয়েছেন এবং মুক্ত হওয়ার পরে তিনি নাকি পালিয়ে গেছেন, এরকম একটি খবরও আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে। যদি এই বিষয়টি নিয়ে আপনার কিছু বলার থাকে, বা আপনি তো জানেন। আপনি জানেন যে রায়হান হত্যা একটা আলোচিত ঘটনা যা মানবাধিকারের চরম পর্যায়ে পৌঁছে। পুলিশ একজন মানুষকে ধরে যখন সেফ কাস্টডিতে নিয়ে আসলো, তখন তার কথা ছিল সে সেখানে সেফে থাকা, কিন্তু দেখা গেল এই পুলিশ তাকে 2020 সালের 10 অক্টোবর এই ঘটনা আমাদের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ঘটেছে। এই এএসআই আকবর রায়হানকে ধরে এনে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যে অত্যাচার করেছে তা বলে প্রকাশ করার নয়, তাকে এমনভাবে মারধর করেছে যার ফলে সে মৃত্যুতে উপনীত হয়। এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এজন্য বাংলাদেশকে বিশ্বের কাছে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আপনি জানেন যে পুলিশ প্রশাসন হচ্ছে মানুষের সেবক হিসেবে কাজ করা, কিন্তু একজন লোককে, নিরপরাধ লোককে ধরে এনে সাজিয়ে তাকে হত্যা করা, এটা কিন্তু ন্যাক্কারজনক ঘটনা নয়। এর তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানিয়েছি সব সময়। আমি একটা মানবাধিকার সংগঠনে কাজ করি, আমি এই সুবাদে তখন থেকে এটা নিয়ে আমি এই যে প্রতিবেদন লিখেছি। আমি জানি যে এই ঘটনার পর এই আকবরকে যখন ধরা হলো, আমরা তখন মনে করেছিলাম যে তাকে জামিন দেওয়া হবে, কিন্তু তৎকালীন সরকার তাকে জামিন দেওয়ার সাহস পায়নি। সে আদালতে কখনো জামিন পায়নি। কিন্তু দেখা যায় বর্তমান সরকার যখন ক্ষমতা নিল, তখন সে কিভাবে জামিন পেল। গত কয়েকদিন ধরে এটা আলোচনা হচ্ছে যে গত সপ্তাহে সে জামিন পেয়েছে। জামিন পেয়ে সে আবার কার জিম্মায় গেল সেটাও দেখার বিষয়। ওকে কার মাধ্যমে, কোন আইনজীবীর মাধ্যমে ও জামিন পেয়েছে, এটাও তদন্ত করার দরকার। এরপরে এই যে আকবর যখন বের হয়ে এখন দেশে আছে কিনা, গতকালকে আমি সম্ভবত ফেসবুকে দেখেছি ও ভারতে পালিয়ে গিয়েছে। এখন যদি ভারতে পালিয়ে যায় তাহলে তাকে কিভাবে গ্রেফতার করা হবে? এজন্য যে জামিননামায় স্বাক্ষর করেছে তাকে ধরে এনে এই এসআই আকবরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করতে হবে এবং তাকে জেলে দিতে হবে। আপনি জানেন, আজকে দেখলাম পত্রিকায় তার বোন লন্ডনে সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছে এবং বিশ্বের কাছে জানিয়ে দিচ্ছে যে এই রকম হত্যাকাণ্ডের একটা আসামি উচ্চ আদালতের জামিন পেয়ে বের হয়ে গেছে। রায়হানের মা সালমা বেগম আজ সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগামীকাল বন্দরবাজার কোর্ট পয়েন্টে একটা মানববন্ধনের আয়োজন করেছেন। সে মানববন্ধনে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। আমরা চাই রায়হান হত্যার সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি, কারণ এ মামলায় আরও যারা আসামি সবাই জামিনে মুক্তি পেয়েছে। এটা আইনের শাসনের জন্য খুব দুঃখজনক। ধন্যবাদ মুহিবুর রহমান, আপনাকে খুব সুন্দরভাবে বিষয়টি তুলে ধরার জন্য। আরেকটি বিষয় আমরা আপনার কাছে একটু জানতে চাইব, যেটি হলো আজ একটি আলোচিত বিষয় পত্রপত্রিকায় আছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা বড়গুল, সেখানে একজন মাদ্রাসার শিক্ষক, একটি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, তাকে হত্যা করা হয়েছে এবং তার নিকটাত্মীয় হত্যা করেছেন। এই বিষয়ে আপনারা কি জেনেছেন, সে বিষয়টি একটু জানবেন। ফয়সাল ভাই, আসলে কি বলবো, এই ঘটনার যখন আমি পত্রিকায় দেখলাম, দেখে আমার খুব আঘাত লেগেছে যে একজন মাদ্রাসা শিক্ষক, উনি শিক্ষার আলো জ্বলিয়ে দেওয়ার জন্য, জাতিকে শিক্ষিত করার জন্য কাজ করে যাচ্ছেন, আজ তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি খুব দুঃখজনক।
আমি শুনলাম যে তার আপন ভাতিজা তাকে খুন করেছে। তিনি তাকে শাসন করেছিলেন, এই শাসনের পরিপ্রেক্ষিতে সে তাকে খুন করেছে। এটা আসলে দুঃখজনক। আমরা পারিবারিকভাবে যদি আমাদের সুশিক্ষা শিক্ষিত হতে না পারি, আদর্শ শিক্ষা শিক্ষিত না হতে পারি, তাহলে আমাদের সমাজে এইরকম হবেই। এই জন্য আমরা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। আপনি দেখেন ইদানিং কয়েকটি খুনের ঘটনা সিলেট ঘটেছিল, এটাও আশা করা যায়নি। আমি সরকারের কাছে দাবি জানাই প্রশাসনকে যাতে সঠিকভাবে কাজে লাগিয়ে এরকম খুন এবং হত্যা ঘটনা কমিয়ে আনা যায়, দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, তার জন্য আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি। ধন্যবাদ মুহিবুর রহমান। আমরাও আশা করব সব ধরনের অপরাধ কমে আসবে এবং দেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হবে, সেই প্রত্যাশা শেষ করছি। আজকের আয়োজন আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায় হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।